নমস্কার বন্ধুরা। রিসেন্টলি বাংলাদেশের সরকার যেভাবে অফিশিয়ালি বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করাচ্ছে, স্পেশালি চট্টগ্রামে যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন। ওখানে আর্মি থেকে শুরু করে পুলিশ, লোকাল মুসলিম পপুলেশন প্রত্যেকে কিন্তু মিলিতভাবে কোঅর্ডিনেট অ্যাটাক করেছে হিন্দুদের ওপর। হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মন্দিরে আক্রমণ করেছে আর প্রচুর মানুষকে মেরে দিয়েছে। ফলে বাংলাদেশ থেকে যে ধরনের ভিডিও ফুটেজ সামনে আসছে সেটা কিন্তু খুবই ডিস্টার্বিং, আমি ইউটিউবে দেখাতে পারব। কিন্তু এই পুরো ঘটনা থেকে একটা বিষয় তো ক্লিয়ার, যে এদের মনে কতটা হিন্দু বিদ্বেষী রয়েছে। এরা এই জাতীয় নিরীহ হিন্দুদের ওপর আক্রমণ করছে কেবলমাত্র একটাই কারণ, কি যে এরা ইসলাম কবুল করতে রাজি নয় এবং নিজের ধর্মকে বাঁচানোর চেষ্টা করছে। এরপর এরা কিন্তু ভিকটিম কার্ড খেলবে, যে দেখো ইসরায়েল কতটা খারাপ, ওরা মুসলিম মারছে, ভারত নাকি অ্যান্টি মুসলিম। কিন্তু আমরা খুবই ভালো, আমরা যেখানে সুযোগ পাই সেখানে কিন্তু শান্তি ছড়িয়ে দিই। ভারত হোক, পাকিস্তান হোক, যেখানে সুযোগ পাচ্ছে হিন্দুদের গণহত্যা করছে। কিন্তু এরপর যদি আপনি এর বিরোধ করেন বা এটাকে তুলে ধরার চেষ্টা করেন, তাহলে আপনি অ্যান্টি ইসলামিক হয়ে যাবেন আর এরা আপনার মুখে একটা ভিকটিম কার্ড ছুঁড়ে মারে। আর এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো পুরো ইকোসিস্টেম রয়েছে। বামপন্থী সংগঠন থেকে শুরু করে সেকুলার হোক বা পশ্চিমা দেশ, প্রত্যেকে কিন্তু একজোটভাবে এটাকে ডিফেন্ড করছে। কিন্তু বন্ধুরা, খুশির ব্যাপার হলো গতকাল আপনারা দেখেছেন আবারও কিন্তু আমেরিকার নতুন রাষ্ট্রপতি হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেই সবার আগে প্রাইম মিনিস্টার মোদিকে ফোন করে। আর আশা করি এটাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, যে প্রাইম মিনিস্টার মোদি আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পার্সোনাল লেভেলের রিলেশান কতটা স্ট্রং। স্পেশালি এই দুই লিডার মিলিতভাবে র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে ব্যাপক কাজ করেছে। একটু মনে করুন, 2016 থেকে 20 সালের যে টাইম পিরিয়ড ছিল, সেই টাইম পিরিয়ডে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পুরো মিডল ইস্ট ঠান্ডা করে দিয়েছিল। প্রাইম মিনিস্টার মোদি পাকিস্তানে দুবার অ্যাটাক করেছিল, আর কাশ্মীরেও যত স্টেপ নিয়েছিল সবটাই কিন্তু এই টাইম পিরিয়ডেই করা হয়েছে। এবারে আসি আসল কথা, যে এর ফলে বাংলাদেশের ওপর কতটা প্রভাব পড়বে, স্পেশালি হিন্দুদের কতটা ফায়দা। তো দেখুন, শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে এসেছিল সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে ক্লিয়ারলি এটা বলেছিলাম যে ভারত ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ভেতর হস্তক্ষেপ করবে না যতক্ষণ না আমেরিকার ইলেকশন হচ্ছে। আমেরিকার ইলেকশন রেজাল্টের ওপর নির্ভর করছে যে ভারত কোন স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে কাউন্টার করে। যদি এখানে বাইডেন বা কমলা হ্যারিস আবারও জিতে যেত, তাহলে ভারতের পলিসি ডিফারেন্ট হতো। ভারত এখানে বেসিক্যালি কভার্ড অপারেশন করত, ধীরে ধীরে বাংলাদেশের যে ইকোনমি তাকে টার্গেট করত, বাংলাদেশের ভেতর ইন্টারনাল কনফ্লিক্ট আর রেজিস্ট্যান্স তৈরি করত। উদাহরণ হিসেবে একটু কল্পনা করুন, বাংলাদেশের ভেতর আচমকায় লাখো লাখো হিন্দুরা রাস্তায় নেমে এসেছে। ওদের লিডারশিপ, পলিটিক্যাল সাপোর্ট, ফান্ডিং, এই সব কিছু কোথা থেকে আসছে? যদি কোনো বড় দেশের হাত এখানে না থাকে, আপনাদের মনে হয় লিটারেলি কোনো প্রোটেস্ট লং টার্ম চলতে পারে? কোনো দিন। বাংলাদেশে এই জেহাদিদের ক্ষমতায় আনতেও ফান্ডিং করা হয়েছে, আর এদেরকে ক্ষমতাচ্যুত করতেও কোনো দেশকে ফান্ডিং করতেই হবে। আর ডেফিনেটলি সেটা কোন দেশ বলার প্রয়োজন। যাই হোক, এখন যেহেতু ট্রাম্প জিতে গেছে, তাই প্রথম অ্যাকশন যেটা হবে সেটা হলো আমেরিকার যে সিআইএন মানে এই মোহাম্মদ ইউনুস, তার যে পলিটিক্যাল সাপোর্ট বা ফান্ডিং আসতো আমেরিকা থেকে, সবটাই আমেরিকা তুলে নেবে। আর যদি আমেরিকার সাপোর্ট না থাকে, তাহলে লিটারেলি ইউনুস চাচা বেশি দিন সার্ভাইভ করতে পারবেন। আর সম্ভাবনা তো এটাও রয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ভারতকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে উল্টে কোনো স্যাংশন ইম্পোজ করলো বা কোনো ফার্দার স্টেপ নিতে পারে। এমনকি অলরেডি ট্রাম্প জেতার আগে সিগন্যাল দিয়ে দিয়েছিল যে বাংলাদেশে মাইনরিটি হিন্দুদের ওপর যে হামলা হচ্ছে তার বিরুদ্ধেও আমি অ্যাকশান নেব। বাংলাদেশের ভেতরে যত গ্রাউন্ডে জেহাদি অপারেট করছে সবটাই কিন্তু আমেরিকার ফান্ডিং। আর যদি আমেরিকার ফান্ডিং বন্ধ হয়ে যায়, এইসবও বন্ধ হয়ে যাবে এবং বলতে পারেন যে বাংলাদেশ পুরোপুরি আইসোলেট হয়ে যায়। আর এমন পরিস্থিতিতে ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নিতে চায়, এখানে কিন্তু লিটারেলি আমেরিকা চোখ বন্ধ করে থাকে। এবার এখানে প্রশ্ন আসছে যে ভারত এখানে কী ধরনের জবাব দেবে। ওয়েল, এখানে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটে। কিছুদিন আগে বাংলাদেশের যে রাষ্ট্রপতি, তিনি কিন্তু অফিশিয়ালি ডিক্লেয়ার করেছে যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে কোনো রকম রেজিগনেশন দেয়নি। অর্থাৎ ক্লিয়ারলি বাংলাদেশের যে সরকার সেটা অবৈধ সরকার, আর এখনও পর্যন্ত খাতায় কলম বা ওদের যে সংবিধান সেই অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে শেখ হাসিনা। এখানে বেসিক্যালি কী হয়, ভারত শেখ হাসিনাকে আমেরিকার হাত থেকে বাঁচাতে বাংলাদেশ থেকে তুলে নেয়, যাতে পরবর্তীতে সময় বুঝে আবারও শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো লিডারের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় আনা যায়।
এখন ট্রাম্প জেতার পর এই রাস্তাটা খুলে গেল। এই মুহূর্তে ভারত কিন্তু 3 জায়গায় ব্যাকডোর নেগোসিয়েশন করবে। নাম্বার 1 হলো ট্রাম্পের সাথে নেগোসিয়েশন হবে, যে ট্রাম্প ভারত থেকে কী ফায়দা পেতে পারে আর ভারত কীভাবে ট্রাম্পকে ব্যবহার করবে নিজেদের ফায়দার জন্য। সেকেন্ড নেগোসিয়েশন যেটা হবে সেটা হলো আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে, যেখানে ওদেরকে পুনরায় ক্ষমতায় আনার জন্য ভারত যদি সাপোর্ট দেয় তার বিরুদ্ধে আওয়ামী লীগ কী করবে। আর থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশের যে কারেন্ট গভর্নমেন্ট রয়েছে ইউনিস, তার সাথেও একটা ব্যাকডোর নেগোসিয়েশন হবে। ফলে বন্ধুরা এখানে কিন্তু দুটো সম্ভাবনা রয়েছে। নাম্বার 1, আমেরিকা বাংলাদেশ ছেড়ে চলে যেতে ইউনিস যদি ভারতের কথায় সারেন্ডার করে দেয় এবং পুনরায় দেশে ইলেকশন করায়, ভারত কোনো কঠোর অ্যাকশন নেবে না। আর সম্ভাবনা রয়েছে এই ইলেকশনের মাধ্যমেই আবারও একটা প্রো ইন্ডিয়া সরকার ক্ষমতায় আনা হবে। দ্বিতীয় সম্ভাবনা যেটা রয়েছে সেটা হলো যদি আমাদের এই ইউনিস চাচা এখানে সারেন্ডার না করে বা বাংলাদেশের যে গ্রাউন্ডে জেহাদি ইসলামিস্ট রয়েছে তারা এখানে রেজিস্ট করে, তাহলে কিন্তু ভারতের হাতে মিলিটারি অপশন টেবিলে রয়েছে। আপনি এখানে কল্পনাও করতে পারছেন না যে বাংলাদেশ ভারতের সিকিউরিটির জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর পিওকে ফেরানোর আগে ভারত যে কোনো মূল্যে বাংলাদেশের প্রবলেমের সলিউশন খুঁজবে। তো সম্ভাবনা রয়েছে যে যেহেতু শেখ হাসিনা এখনও পর্যন্ত রিজাইন করেন, তাই উনি কিন্তু অফিশিয়ালি বাংলাদেশের অ্যাকচুয়াল প্রাইম মিনিস্টার। তো উনি যদি ভারতের কাছে অফিশিয়ালি রিকোয়েস্ট করে বাংলাদেশে মিলিটারি অ্যাকশন নেওয়ার জন্য, ভারতকে কিন্তু কেউ ঠেকাতে পারবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, কয়েকদিন আগেই অলরেডি আমাদের 3 সেনা মিলিতভাবে একটা এক্সারসাইজও লঞ্চ করেছে ঠিক এলএসির ডিসএনগেজমেন্টের পর, যেখানে এয়ারফোর্সের মধ্যতে কীভাবে আর্মি 5000 স্কোয়ার কিলোমিটারের এরিয়া ক্যাপচার করবে তার একটা পুরো রিভিশন হয়েছে। তো আশা করি এর থেকে বুঝতেই পারছেন যে ভারত কী ধরনের সিগন্যাল দিচ্ছে। জরুরি নয় যে মিলিটারি কনফ্লিক্ট হবে, কিন্তু নেগোসিয়েশন টেবিলে আপনাকে একটা স্ট্রং কিছু রাখতে হবে যাতে সামনের জন আপনার কথা মানতে বাধ্য হয়। আর ভারত কিন্তু সেটাই করছে পাকিস্তান আর বাংলাদেশের সাথে। ফলে আমেরিকার ইলেকশন রেজাল্টের পর এটুকু ধরে নিন যে আগামী 1 বছরেরও কম সময়ে বাংলাদেশের গদিতে আবারও নতুন কাউকে বসানো হবে যে সম্পূর্ণ প্রো ভারত হবে। আমি এখানে জানি না যে শেখ হাসিনা ফিরবে নাকি অন্য কাউকে ক্ষমতায় আনা হবে, তবে যে ব্যক্তি ক্ষমতায় আসুক একটা বিষয় খুবই স্ট্রং অ্যাকশন হবে, সেটা হলো বাংলাদেশের গ্রাউন্ডে যত ইসলামিক জেহাদিদের ইকোসিস্টেম রয়েছে তার বিরুদ্ধে ভারত কিন্তু ক্র্যাকডাউন করবে এই নতুন গভর্নমেন্টের সাহায্যে। আর ভারতের এই ক্র্যাকডাউনের দরুন আমেরিকা মাঝখানে আসবে না। তো আমি বলবো এখানে কিন্তু সেলিব্রেশনের সময় হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে, ট্রাম্প তো সরাসরি বলে দিয়েছে ও জেলেন্সকিকে সাহায্য করবেন, ইরানের ব্যান্ড বাজানো হবে এবং ইসরায়েল ফুল ফ্লেজ অ্যাটাক করবে ইরানের ওপর। আর ভারত এদিকে পাকিস্তান আর বাংলাদেশের সেটেলমেন্ট করবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।